বাংলা সাহিত্যের ভাণ্ডারে ভয়ঙ্কর সব ভূতের গল্প ছড়িয়ে আছে। তবে আজ আমরা আপনাদের শোনাব দুই বাংলার সেরা ভূতের গল্প সংকলন থেকে নেওয়া এক হাড় হিম করা কাহিনী। প্রখ্যাত লেখক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের এক অনবদ্য সৃষ্টি ভূতের বাড়ি। টম সাহেব বলছেন, সম্প্রতি একজন পুরনো বন্ধুর সঙ্গে আমার দেখা হয়েছিল। হাসতে হাসতে তিনি আমাকে বললেন, দেখ টম, এই লন্ডন শহরে একটা ভূতের বাড়ি। আমি উত্তর দিলাম, তাই নাকি? সত্যি বলছো নাকি তামাশা করছো? তুমি পণ্ডিত মানুষ, ভূতে তোমার তো বিশ্বাস নেই। আমার বন্ধু বললেন, না ভাই না, তামাশা নয়। সেই বাড়ি আমি ভাড়া নিয়েছিলাম। 3 দিনের বেশি সেখানে থাকতে পারিনি। বিশেষ কিছু যে ভয়ানক দেখেছি তা নয়, তবে কেমন যেন শব্দ হয় আর মনের ভেতর সব সময় একটা আতঙ্ক কাজ করে। কিন্তু সেই বাড়িতে একজন বৃদ্ধা থাকে। সে কি করে যে থাকে তা জানি না। বৃদ্ধা বলল, কোনো ভাড়াটেই ওই বাড়িতে 2 দিনের বেশি থাকতে পারে না। বন্ধুর কথা শুনে আমি ভাবতে লাগলাম, ভূতের বাড়ি। এতদিন পর বুঝি আমার শখ পূরণ হলো। ভূত কেমন দেখতে তা জানার খুব ইচ্ছে আমার চিরকালের। সেই ইচ্ছে মেটানোর জন্য আমি শ্মশানে শ্মশানে, বনে জঙ্গলে, ঘোর মাঝরাতে কত ঘুরেছি তা বলতে পারি না। কিন্তু ভূত দেখা আমার কপালে কখনো ঘটেনি। আজ কি ভগবান আমার মনের ইচ্ছে পূরণ করবেন? দেখা যাক কি হয়। বন্ধুর কাছ থেকে সেই বাড়ির ঠিকানা জেনে নিলাম। বাড়ির সামনে গিয়ে দেখলাম তালা বন্ধ। প্রতিবেশীদের কাছে শুনলাম যে ওই বাড়িতে যে বৃদ্ধা থাকতেন, সম্প্রতি তার মৃত্যু হয়েছে। রাতে ভূতে তার ঘাড় মোটকে মেরে ফেলেছে। এরপর থেকে ওই বাড়িতে মানুষ তো দূরের কথা, কাক পক্ষীও কেউ ঢোকে না। এমনকি কোনো নেংটি ইঁদুর বা বড় ইঁদুরও সেখানে থাকে না। আমার কৌতূহল আরো বেড়ে গেল। প্রতিবেশীদের কাছ থেকে বাড়ির মালিকের ঠিকানা জেনে তার কাছে গেলাম। তিনি বেশ ধনী লোক। ভূতের বাড়ি আমি ভাড়া নিতে চাই শুনে তিনি আমাকে বললেন, বাড়ির যে বদনাম আছে সেটা বোধহয় শুনেছেন। আমি এতদিন নানা দেশ ঘুরে বেড়াচ্ছিলাম, সম্প্রতি দেশে ফিরেছি। আমার কাকা ওই বাড়িটা কিনেছিলেন। কবে থেকে সেখানে ভূতের উপদ্রব শুরু হয় তা আমি বলতে পারবো না। সপরিবারে আমি নিজে ওই বাড়িতে 2 দিন থেকেছিলাম। 2 দিন পর প্রাণের ভয়ে পালিয়ে এলাম। আপনি যদি ওই বাড়িতে কিছুদিন থাকতে পারেন তাহলে ভাড়া টাকা তো নেবই না, উল্টে আমি আপনাকে কিছু টাকা দিতে রাজি আছি। যাই হোক, আমি চাবি নিয়ে এলাম। আমার একজন ডানপিটে সাহসী চাকর ছিল। ভূত প্রেত দানা দৈত্য কোনো কিছুতেই সে বিশ্বাস করত না। তার মনে যেমন সাহস, গায়েও তেমনি অসীম জোর। তাকে আমি সব কথা খুলে বললাম আর জিজ্ঞেস করলাম, কেমন হে, তুমি কি আমার সঙ্গে ওই বাড়িতে রাত কাটাতে পারবে? চাকর উত্তর দিল, ভূত আমার কাছে আসবে? আমি ভূতের বাবা, দেখি কেমন আমার সামনে বের হয়, ভূতের চচ্চড়ি করে খাবো। তার কথা শুনে আমার খুব আনন্দ হলো। ভূত মানি আর না মানি, কোনো কোনো জায়গায় বা বিশেষ সময়ে মনটা কেমন ছোক করে ওঠে আর গায়ে কাঁটা দেয়। একজন সঙ্গী থাকলে মনে অনেকটা সাহস পাওয়া যায়। চাকরের হাতে চাবি দিয়ে আমি বললাম, তুমি তবে ওই বাড়িতে যাও, ঘরদোর পরিষ্কার করে বিছানা ঠিক করে রেখো। আমার পিস্তলের ছুরি নিয়ে যাও। তোমার নিজের পিস্তল ছুরিও সঙ্গে রাখতে ভুলো না। সন্ধেবেলা আমি সেখানে যাব। সন্ধ্যার সময় আমি ওই বাড়িতে গিয়ে পৌঁছালাম। আমার চাকর দরজা খুলে দিল। চাকরের মুখে হালকা হাসির রেখা দেখে আমি জিজ্ঞেস করলাম, কে, সব ঠিকঠাক তো? চাকর বলল, আগে হ্যাঁ, সব ভালো। এই কথা বলে সে আরো একটু মৃদু হাসল। আমি জিজ্ঞাসা করলাম, কিছু দেখেছ নাকি? সে উত্তর দিল, আগে না, কিছু দেখিনি,
তবে আমার কানের কাছে কে যেন ফিস ফিস করে কথা বলছিল। এরকম শব্দ বারবার শুনেছি। আমি বললাম, তোমার ভয় লেগেছে নাকি? চাকর হেসে বলল, ভয়? আমার শরীরে ভয় নেই, আমি ভূতের জম। যদি ভূত দেখতে পাই তবে আনন্দই হবে, ভয়ের লেশ মাত্র মনে আসবে না। চাকরের সঙ্গে এই ধরনের কথা বলতে বলতে আমি বাড়ির ভেতর ঢুকলাম। সঙ্গে আমার একটা কুকুর ছিল। কুকুরটা খুব সাহসী, ভয় কাকে বলে সে জানত না। নিজের চেয়ে দ্বিগুণ বড় বড় শিকারী কুকুরকেও সে তাড়া করে ঘাড় কামড়ে ধরত। কোনো নতুন বাড়িতে গেলেই সে প্রথমে কোথায় ইঁদুর আছে, কোথায় আরশোলা আছে সেসব খোঁজার জন্য এ কোণ ও কোণ শুকে শব্দ করে বেড়াত। কিন্তু আজ সেই কুকুরের ব্যবহার দেখে আমি খুব অবাক হলাম। প্রথমত, সে ওই বাড়ির ভেতর কিছুতেই ঢুকতে চাইছিল না। অনেক আদর করে ভুলিয়ে যখন ঢোকালাম, সে ভয়ে একেবারে জড়সড় হয়ে গেল। দুই পায়ের মাঝখানে লেজ গুটিয়ে কুণ্ডলি বাঁকিয়ে কাঁপতে কাঁপতে আমার পায়ে পায়ে জড়িয়ে থাকতে লাগলো। তা সেই লাফালাফি নেই, গর্জন নেই, ইঁদুর খোঁজার পালাই নেই। আজ সে একদম চুপচাপ। বাড়ির ভেতর ঢুকে আমরা এ ঘর ও ঘর খুঁড়ে দেখতে লাগলাম। প্রকাণ্ড অট্টালিকা, একতলা, দোতলা, তেতলায় কত যে কামরা তা বলে শেষ করা যায় না। দেখতে দেখতে আমরা মস্ত বড় একটা ঘরে গিয়ে পৌঁছালাম। এই ঘরের ভেতরই ভূতের উৎপাত যাকে বলে তার প্রথম লক্ষণ দেখা গেল। ঘরটি আমার চাকর পরিষ্কার করেনি। মেঝেতে ঘন ধুলো পড়েছিল। কোথাও কিছু নেই। হঠাৎ দেখলাম ঠিক আমার সামনে একটা পায়ের ছাপ পড়ল, শিশুর পদচিহ্ন। অথচ তার আগে বা আশেপাশে আর কোনো দাগ নেই, কেবল ওই একটা চিহ্ন মাত্র। এগিয়ে গিয়ে সেই পায়ের ছাপের উপর আমার নিজের পা রাখলাম। অমনি ঠিক আমার সামনে আরও একটা পায়ের ছাপ পড়ল। আমি চাকরের গা টিপলুম, চাকরও আমার গা টিপল। এভাবে আমরা যতই এগোই, আমাদের আগে আগে ধুলোর ওপর ততই একটা করে শিশুর পদচিহ্ন পড়তে থাকে। কিন্তু কেবল একটা পায়ের চিহ্ন, দুই পায়ের দাগ পড়ছিল না। যখন ঘরের শেষ প্রান্তের দেওয়ালের কাছে গিয়ে পৌঁছালাম, তখন আর কোনো দাগ পড়ল না। সেই ঘর থেকে বের হয়ে আমি অন্য ঘরগুলো ঘুরে দেখতে লাগলাম। ক্রমে একটা বড় ঘরে গিয়ে বসলাম। তখন রাত হয়ে গিয়েছিল। হঠাৎ ঘরের অন্য দিক থেকে একটা পিঁড়ি আকাশ দিয়ে উড়ে এসে ঠিক আমার সামনে পড়ল। আমি বললাম, বাহ, মন্দ নয় তো। ধীরে ধীরে দেখলুম সেই পিঁড়ির ওপর যেন কেউ বসে আছে। মানুষের মতোই আকৃতি, কিন্তু তার শরীর যেন পাতলা ধোঁয়া দিয়ে তৈরি। কুকুরটি ভয়ে কুকড়ে গিয়ে চিৎকার করতে লাগলো। চাকর তাকে সান্ত্বনা দিতে শুরু করলো। মাথা নিচু করে সে কুকুরটিকে ভোলাচ্ছে। এমন সময় হঠাৎ আমার দিকে ফিরে সে জিজ্ঞাসা করল, মহাশয়, আপনি কি আমার পিঠে কিল মারলেন? আমি উত্তর দিলাম, না তো, কি হয়েছে? চাকর বলল, আমার পিঠে কে যেন ভয়ানক একটা কিল মারল। আমি বললাম, এসব মনে হয় কোনো বদমাশ লোকের কাজ, কিভাবে করছে বুঝতে পারছি না। যাই হোক, এর আসল রহস্য বের না করে আমি ছাড়ছি না। এবার এই ঘর ছেড়ে আমরা দোতলায় উঠে গেলাম। আমার শোয়ার ঘর এই তলাতেই ঠিক করা হয়েছিল, কিন্তু যেহেতু এখনো ঘুমানোর সময় হয়নি, তাই এই তলার অন্য ঘরগুলো দেখতে লাগলাম। একটা ছোট কামরার সামনে গিয়ে চাকর বলল, এ কি হলো? এই ঘরের দরজা বন্ধ কেন? আমি তো এইমাত্র এর চাবি খুলে দরজা হাঁ করে দিয়ে গিয়েছিলাম। আমি দরজা টেনে দেখলুম ভেতর থেকে কে যেন খিল এঁটে দিয়েছে। অবাক হয়ে দরজার দিকে তাকিয়ে আছি। এমন সময় এক আশ্চর্য কাণ্ড ঘটল। দরজাটি আস্তে আস্তে
নিজে যে থেকেই খুলে গেল। আমরা দুজনে ঘরের ভেতর ঢুকলাম। এক অদ্ভুত অলৌকিক গন্ধে ঘরটা ভরে উঠতে লাগলো। এক ধরনের ভৌতিক আতঙ্কে আমাদের বুক কাঁপতে শুরু করলো। সেই ভয় যে ঠিক কি রকম তা ভাষায় বোঝাতে পারবো না। মনে হলো মানুষের সাধ্যের বাইরে কোনো এক ভয়ঙ্কর জিনিস যেন ওই ঘরে আছে। সর্বনাশ! হঠাৎ ঘরের দরজা বন্ধ হয়ে গেল। সেই ঘরে আর অন্য কোনো দরজা বা জানলা ছিল না। প্রথমে আমরা দুজনে মিলে দরজা ধরে অনেক টানাটানি করলাম, কিন্তু কিছুতেই খুলতে পারলাম না। আমার চাকর বলল, একদম পাতলা তক্তা দিয়ে দরজা দুটি তৈরি। দুটো লাথি তো নই, 1000 লাথিতেও সেই দরজা ভাঙল না। আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই নড়বড়ে দেখতে সেই দরজা ভাঙতে পারলাম না। ক্লান্ত হয়ে আমরা থেমে গেলাম। ঠিক তখনই খিলখিল করে এক বিকট হাসির শব্দ শোনা গেল। দরজাটি আস্তে আস্তে নিজে থেকেই খুলে গেল। সেই ভয়াবহ ঘর থেকে আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম। সে ঘর থেকে বের হয়ে আমরা বারান্দায় দাঁড়ালাম। পাশে মিটমিট করে কেমন একটা নীল রঙের আলো জ্বলছিল। কি আলো, কোথায় যাচ্ছে সেটা দেখার জন্য আমরা তার পিছু নিলাম। আলোটি আমাদের আগে আগে সিঁড়ি দিয়ে তেতলায় উঠতে লাগলো। তেতলায় উঠে সেটি একটা ছোট শোয়ার ঘরে ঢুকলো। আমাদের মনে হলো যে বৃদ্ধা এই বাড়িতে একা থাকতেন, এই ঘরটি সম্ভবত তারই ছিল। ঘরের ভেতর একটা ড্রয়ার ছিল। সেটি খুলে দেখলাম ভেতরে একটা রেশমের রুমাল রয়েছে। রুমালের এক কোণে দুটো চিঠি বাঁধা ছিল। চিঠি দুটো নিয়ে আমি ঘর থেকে বেরিয়ে এলাম। দোতলায় নামার জন্য সিঁড়ি দিয়ে যখন নামছি, মনে হলো আমার পাশাপাশি যেন আরো কেউ নামছে, কিন্তু তাকে আমি দেখতে পাচ্ছিলাম না। হঠাৎ খপ করে আমার হাত থেকে চিঠি দুটো কেড়ে নেওয়ার জন্য কেউ যেন বারবার চেষ্টা করলো। আমি শক্ত করে হাত মুঠো করে তার সেই চেষ্টা ব্যর্থ করে দিলাম। আমার নিজের শোয়ার ঘরে এসে প্রথমে ঘড়ি, পিস্তল আর ছুরি টেবিলের ওপর রাখলাম। পাশের একটা ছোট ঘরে চাকরকে শুতে বললাম। মাঝের দরজাটা খোলাই থাকলো। কুকুরটি প্রচন্ড ভয়ে সিঁটিয়ে গিয়ে ঘরের এক কোণে আশ্রয় নিল। মাঝে মাঝে ভয়ের চোটে সে ডুকরে ডুকরে কাকরে কান্নার মতো শব্দ করতে লাগলো। উপরতলা থেকে যে দুটো চিঠি এনেছিলাম, এবার সেগুলো পড়তে বসলাম। 50 বছর আগে কোনো এক পুরুষ তার প্রিয়তমাকে চিঠি দুটো লিখেছিলেন, কিন্তু কারো নাম ধাম সেখানে ছিল না। ভালোবাসার কথা ছাড়াও তাতে এক অদ্ভুত আতঙ্কের আভাস ছিল। কেউ যেন কাউকে খুন করেছে এমন একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। চিঠি দুটো পড়ে আমি টেবিলের ওপর রাখলাম। ঘরে দুটো বড় বড় মোমবাতি জ্বলছিল। শীতের দেশ, তাই ফায়ারপ্লেসে দাউ দাউ করে আগুন জ্বলছিল। আসলে ঘরটি বেশ আলোকিত ছিল। হঠাৎ টেবিলের উপর থেকে আমার ঘড়িটি শূন্যে ভাসতে ভাসতে চলে যেতে লাগলো। এক হাতে ছুরি আর অন্য হাতে পিস্তল নিয়ে তাড়াহুড়ো করে আমি ঘড়িটি ধরতে দৌড়ালাম, কিন্তু সম করে ঘড়ি অদৃশ্য হয়ে গেল। আমি আর দেখতে পেলাম না। আবার আমি চৌকিতে বসে বই খুলে পড়তে লাগলাম। ঘরের ভেতর এবার বিকট শব্দ হতে লাগলো। কুকুরটি ভয়ানক আর্তনাদ করে ঘর ভরিয়ে তুলল। আমি তাকে থামাতে গেলাম। যে কুকুর আমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতো, আজ সেই কুকুরই আমাকে কামড়াতে এলো। কামড় খাওয়ার ভয়ে আমি তার গায়ে হাত দেওয়ার সাহস করলাম না। চাকর এই সময় হঠাৎ তার ঘর থেকে দৌড়ে এলো। চোখ দুটো রক্তবর্ণ, যেন কোটর থেকে বেরিয়ে আসছে। তার সারা শরীর রোমাঞ্চিত,
মাথার চুল সব খাড়া হয়ে গেছে, মুখে যেন তালা লেগে গেছে। মহাশয় পালান, এখানে আর এক মুহূর্ত থাকলেও মারা পড়বেন। বাপরে, ধরলো রে, মারে! এইভাবে চিৎকার করতে করতে সে আমার ঘর থেকে বেরিয়ে তর তর করে লাফিয়ে লাফিয়ে সিঁড়ি দিয়ে নামতে লাগলো। তাকে ফেরানোর জন্য আমিও পেছনে পেছনে দৌড়ালাম, কিন্তু ধরতে না ধরতেই সে দরজা খুলে ঊর্ধ্বশ্বাসে পালিয়ে গেল। সেই ভয়াবহ শ্মশানতুল্য অট্টালিকার ভেতর আমি এখন একা পড়ে রইলাম। এবার আমার মনে ভীষণ ভয় হলো। একবার ভাবলাম আমিও পালিয়ে যাই, কিন্তু বন্ধু বান্ধব সবাই হাসাহাসি আর ঠাট্টা করবে, যা থাকে কপালে, এই ভেবে আবার আমি উপরে উঠলাম। পুনরায় নিজের শোয়ার ঘরে ঢুকে পড়তে বসলাম। আমার হাতে বই, সামনে মোমবাতি। বই আর মোমবাতিটির মাঝখানে আমার কোলের উপর তাল গাছের মতো লম্বা কালো এক মানুষের আকৃতি দাঁড়িয়ে পড়ল। তার মাথা ছাদে গিয়ে ঠেকল। সেই মাথার চোখ দুটো জল জল করতে লাগলো। ভয়ে আমার সারা শরীর শিউরে উঠল। পিস্তল নেওয়ার জন্য হাত বাড়ালাম, কিন্তু হাত আড়ষ্ট ও অবশ হয়ে গেল। হাত উঠল না। চিৎকার করার চেষ্টা করলাম, মুখ দিয়ে কথা বের হলো না। জ্ঞান হারানোর মতো অবস্থা হলো আমার। কিন্তু তখনও একটা চিন্তা শক্তি আমার মনে ছিল। ভাবলাম, যদি এখন ভয় পাই তাহলে নিশ্চয়ই আমি প্রাণ হারাবো। এভাবে অনেক চেষ্টা করে ধৈর্য ধরে রইলাম। মোমবাতি নিভল না, ফায়ারপ্লেসের আগুনও নিভল না। তবুও ঘর অন্ধকারে ছেয়ে গেল। আমি ভাবলাম, যেমন করেই হোক ঘরে আলো রাখতে হবে। অন্ধকারে থাকলে মারা পড়ব। আবার ওঠার চেষ্টা করলাম, এবার উঠতে পারলাম। আস্তে আস্তে গিয়ে একটা জানালা খুলে দিলাম। জ্যোৎস্না রাত ছিল। অল্প অল্প চাঁদের আলো ঘরে ঢুকল। সেই আলোতে দেখলাম যে তাল গাছের মতো লম্বা কালো সেই বিকট মূর্তি তখন পুরোপুরি ঘরে নেই, কেবল তার ছায়াটি একপাশে দাঁড়িয়ে রইল। আমি আবার গিয়ে চৌকিতে বসলাম। হলুদ, সবুজ, লাল নানা রঙের গোলাকার আলো এবার ঘরের চারদিকে ঘুরে আর গড়িয়ে বেড়াতে লাগলো। তারপর ভূমিকম্প হলে যেমন হয়, ঘর ঠিক সেভাবে দুলতে শুরু করলো। যে টেবিলের উপর চিঠি দুটো রেখেছিলাম তার নিচ থেকে ঠিক জ্যান্ত মানুষের রক্ত মাংসের হাতের মতো একটা স্ত্রী লোকের হাত বেরিয়ে এলো। তাড়াতাড়ি আমি সেই হাতটা ধরতে গেলাম। খপ করে চিঠি দুটো নিয়ে মুহূর্তের মধ্যে হাতটা অদৃশ্য হয়ে গেল। এরপর দেখলাম একটা চৌকির উপর একজন যুবতী বসে আছে। তারপর একজন পুরুষ ঘরের ভেতর হাজির হলো। বালকের মূর্তি, বৃদ্ধার মূর্তি, নানা রকমের সব আকার ঘরের ভেতর ফুটে উঠতে লাগলো আর একে একে মিলিয়ে যেতে লাগলো। এছাড়া আরো যে কত তো ভয়াবহ ঘটনা ঘটল, সে সব বর্ণনা করার আর জায়গা নেই। মাঝে মাঝে গলা টিপে আমাকে মেরে ফেলার জন্য কেউ যেন চেষ্টা করতে লাগলো। আমার ঘাড় মোটকে দেওয়ার জন্য মাঝে মাঝে ঘাড়ে হাতও আসছিল। সাহসে ভর করে আমি বারবার সেই ভৌতিক হাত ঝেড়ে ফেলতে লাগলাম। সেই রাতে আমি যে কিভাবে প্রাণে বাঁচলাম সেটাই আশ্চর্যের কথা। উপরে যা লেখা হলো তা টম সাহেবের বিবরণ। সকাল হলে এসব উপদ্রব থামল। টম সাহেব তখন এক প্রকার নিস্তেজ হয়ে পড়েছিলেন। যাই হোক, সেই বাড়ি থেকে কিভাবে পালাবেন এখন সেই চেষ্টাই করতে লাগলেন। কোনো মতে উঠে কুকুরকে ডাকলেন। কুকুর তার কাছে এলো না। কুকুরটা মারা গেছে। টম সাহেবের চাকর সেই দিন থেকে পাগল হয়ে গেল। ইংল্যান্ড ছেড়ে সে অস্ট্রেলিয়া দ্বীপে পালিয়ে গেল। বাড়ি মালিকের কাছে গিয়ে টম সাহেব চাবি ফিরিয়ে দিলেন আর বললেন, ভূততে নেই,
যথেষ্ট হয়েছে, শখ পুরোপুরি মিটেছে। বাড়ির মালিক সব শুনে বললেন, মহাশয়, আপনার মতো সাহসী পুরুষ পৃথিবীতে খুব কম আছে। আপনার যে প্রাণ রক্ষা হয়েছে এটাই পরম লাভ। এরপর চিঠি দুটোর কথা শুনে তিনি আরো বললেন, এতদিন ওই বাড়িতে যে বৃদ্ধা থাকতেন, চিঠি দুটো বোধহয় তার স্বামীর। আমার কাকা জীবিত থাকাকালীন সেই ব্যক্তি একবার এই বাড়ি ভাড়া নিয়েছিলেন। বৃদ্ধার স্বামী ছিল অত্যন্ত পাষণ্ড। টাকার লোভে সে বৃদ্ধার ভাই ও ভাইপোকে হত্যা করেছিল। কিছুদিন এরকম একটা গুজব শোনা গিয়েছিল। যাই হোক, ওই বৃদ্ধা ছাড়া এই পর্যন্ত ওই বাড়িতে আর কেউ থাকতে পারেনি। বৃদ্ধার মৃত্যুও সেদিন হঠাৎ করেই হয়েছে। এই নিয়ে অনেকে অনেক কথা বলে থাকে। সেই থেকে এমন কোনো সাহসী লোক খুঁজে পাইনি যে এই বাড়ির ভেতর ঢোকার সাহস করে। বাড়িটা যা দেখছি, আগাগোড়া একদম ভেঙে ফেলতে হবে। টম সাহেব উত্তর দিলেন, বাড়িটা আগাগোড়া না ভেঙে একটা কাজ করলে হয়। যে ঘরে আমরা বন্দী হয়ে গিয়েছিলাম আর যে ঘর থেকে বিকট গন্ধ বেরোচ্ছিল, কেবল সেই ঘরটা ভেঙে দেখলেই হয়। বাড়ির মালিক ঠিক তাই করলেন। সেই ঘরের মেঝের নিচ থেকে নানা রকম অদ্ভুত জিনিস বেরিয়ে এলো। সেগুলো কি ছিল তা বলার আর জায়গা নেই এবং প্রয়োজনও নেই। বাড়ির মালিক সেই সব জিনিস পুড়িয়ে ফেললেন। সেই দিন থেকেই ভূতের উপদ্রব একদম থেমে গেল।